মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। শোনো, আমার কথা শোনো। রেগে যেও না আব্বা, রহম করো। বেওকুফ আদমি, তুমি জানো না আমাকে আর বেশি চটানোর ফল কি হতে পারে? আমি ভুলে যাব যে তুমি আমার দোস্ত। চিন্তা করো না বন্ধু, যদি মৃত্যুদণ্ড হয় তবে সে হবে আমার গুস্তাখির জন্যই। দেশের আইন আমি ভাঙছি, তুমি নও। কে কে রে তুই হারামজাদা? আমার মেয়ের ঘরে কি করছিস? এত বড় সাহস, তুই আমার মেয়ের ঘরে ঢুকেছিস? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শেহজাদা হীরার কাহিনী, চতুর্থ পর্ব। শাহজাদা হীরাকে সওদাগর সিমুর্গের কাছে নিয়ে যায় শাহজাদি আজিজা। সিমুর্গ শাহজাদাকে ওয়াকাকে নিয়ে আসে। সওদাগর তাকে ওয়াকাকের ফারাহ নামের এক তরুণের ঘরে আতিথ্য গ্রহণের ব্যবস্থা করে দেয়। ফারাহ অনেক কিছুই জানে। কথায় কথায় ফিরকোন আর সাইপ্রাসের প্রসঙ্গ ওঠে। ফারাহ জানায় ওই প্রসঙ্গে ওয়াকাকের লোক যথেষ্ট ওয়াকিবহাল হলেও কেউ কিচ্ছুটি বলবে না, কারণ দেশের আইন। যদি কেউ ও কথা তোলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত কড়াকড়ি মানে নিশ্চয়ই সে রহস্য কোনো মামুলি রহস্য নয়। জি হুজুর, মামুলি রহস্য হলে কি আর শেহজাদাকে এত ঝক্কি পোহাতে হতো? হ্যাঁ, তাও ঠিক বলেছ বেগম। আর ঝক্কি বলে ঝক্কি, 5-5টা মেয়েকে মোকাবিলা করতে হয়েছে। তারা, মুরা, মতিয়া, লতিফা, জামিলা আর আজিজা। বাহ, নামগুলো তো আপনার বেশ মনে আছে হুজুর। কেন, তুমি ভুলে গেছিলে বোধহয়? আপনি যেমন মেয়েদের নাম মনে রেখেছেন, আমিও কিন্তু তেমন পুরুষদের নাম মনে রেখেছি হুজুর। আপনার মতো মন দিয়েই মনে রেখেছি, যেমন শাহজাদা, হীরা। বদতমিজ, রোজ রোজ সাহস বেড়ে যাচ্ছে না তোমার? এসব কি হচ্ছে? আব্বাকে বলে দেব কিন্তু। না না বেগম, তোমাদের আব্বাকে আর আমাদের মধ্যে ঢুকিও না। আরে, খুনসুটি করার জন্য তো জীবনে একটা কাউকে চাই নাকি? তাই বলে হুজুর? বেগম, গুসা করো না। এই মেহফিলে গুসা মানায় না। তোমার কাহিনী শুরু করো। জি হুজুর, ওয়াকাক সুলতানের নির্দেশ তো ফিরকোন এবং সাইপ্রাস নিয়ে করা যাবে না কোনো আলোচনা, করলেই নির্ঘাত মৃত্যুদণ্ড। তাহলে কে দেবে শাহজাদা হীরার প্রশ্নের উত্তর? স্বয়ং সুলতান, বলে শাহজাদা হীরা। চমকে ওঠে বন্ধু ফারাহ। কি বলছো বন্ধু? সুলতান বলবেন ফিরকোন আর সাইপ্রাসের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, আমি যদি তাকে সরাসরি জিজ্ঞেস করি? চরম সন্দেহের চোখে শাহজাদার মুখের দিকে তাকিয়ে থাকে ফারাহ। তার মন বুঝতে চেষ্টা করে সে, কিন্তু শাহজাদা হীরার মনের হেঁয়ালি বুঝতে পারে না। প্রশ্নে সন্দেহের ছোঁয়া রেখেই সে বলে, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে তোমার? কি ব্যাপার বলো তো? আমি তো তোমাকে সব খুলেই বলেছি দোস্ত। আমি শাহজাদি মুরাকে বিয়ে করতে চাই। আমি আমার আব্বার কাছে প্রতিজ্ঞা করে এসেছি, দেশে ফিরলে শাহজাদিকে শাদি করে তবে ফিরব, নয়তো ফিরবই না। আমি শাহজাদি মুরাকে চিনি না ঠিকই, কিন্তু আমার মনে হয় তোমার ভাবনায় গলত আছে। কি গলত? প্রশ্নটা কোনো যোগ্যতার পরীক্ষা নয়, ওটা আদতে নাকচ করার কৌশল মাত্র। কৌশল? হ্যাঁ, কৌশল। দেখো গিয়ে হয়তো ওই হাফসির প্রেমে পড়েছে শাহজাদি, কিন্তু তার আব্বা সুলতান ওই হাফসির সঙ্গে শাহজাদির বিয়ে দিতে নারাজ। তাই হয়তো এমন এক উদ্ভট শর্ত। কেন বন্ধু, তুমি এমন কেন বলছো? কারণ আমি ফিরকোন আর সাইপ্রাসের বিষয়টা জানি। এবং আমি কেন, যারা এই বিষয়টা জানে
তারা একটু তলিয়ে ভাবলে এই কথাটাই সন্দেহ করবে। কি জানো তুমি? সে তো বলা নিষেধ বন্ধু। দেশের আইন বলে কথা। বহু চেষ্টাতেও যুবক ফারহার পেট থেকে কথা বের করতে পারে না শাহজাদা হীরা, কিন্তু একটা প্রতিশ্রুতি আদায় করে নেয় সে। পরদিন সকালে ওয়াকাক সুলতানের কাছে তাকে নিয়ে যাবে ফারহা। তারপর কিন্তু আমার আর কোনো দায় নেই বন্ধু। যদি তোমার মৃত্যুদণ্ডও হয়। চিন্তা করো না বন্ধু, যদি মৃত্যুদণ্ড হয় তবে সে হবে আমার গুস্তাখির জন্যই। দেশের আইন আমি ভাঙছি, তুমি নও। তোমার এতে নিজেকে দোষী ভাবার কিছু নেই। প্রতিশ্রুতি মাফিক পরদিন দরবারে শাহজাদা হীরাকে নিয়ে ফারহা উপস্থিত হয়। তার দরবারে বিদেশিকে দেখে অবাকই হয় ওয়াকাক সম্রাট। যুবক ফারহাকে জিজ্ঞেস করে সম্রাট, বিদেশি? আমার রাজ্যে বিদেশি এলো কি করে ফারা? সুলতান সওদাগর সিমুর্গ একে সঙ্গে করে নিয়ে এসেছে। বর্তমানে এ আমার অতিথি। সিমুর্গ? কোথায় সে? তাকে যে বলেছিলাম আমার সঙ্গে দেখা করতে। আমি তো জানিয়েছি হুজুর। সে ওকে পাঠিয়েছে? না হুজুর, এই বিদেশির উদ্দেশ্য অন্য। কি উদ্দেশ্য? সওদা করতে চায় নাকি ভূপর্যটক? আগে গুস্তাখি মাফ হুজুর, এর একটাও নয়। আমি সুলতান সামস শাহর পুত্র শেহজাদা হীরা। সুলতান সামস শাহ? জি হুজুর, শাহ বংশের সুলতান তিনি। আচ্ছা, শাহ বংশ, সে তো বিখ্যাত বংশ। তা এখানে কি মনে করে? আগে হুজুর, দুটো প্রশ্নের উত্তর খুঁজতে এত দূর ছুটে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? প্রশ্নের প্রসঙ্গ উঠতেই যুবক ফারহার মধ্যে অস্থিরতা দেখা দেয়। সে অনুমতি চায় সুলতানের কাছে। গুস্তাখি মাফ হুজুর, আপনাদের কথার মধ্যে কথা বলে ফেললাম। না না, গুস্তাখির কিছু নেই ফারা। বল, কি বলবে বল। আগে হুজুর, অনুমতি দিলে আমি এখন আসি। সুলতানের কাছ থেকে অনুমতি আদায় সহজ হয় না ফারার। তবুও সে অনুমতি আদায় করেই ছাড়ে, এবং অনুমতি পেয়ে সে আর দাঁড়ায় না, দ্রুত দরবার থেকে বিদায় নেয়। সুলতান আবার ফিরে আসে শাহজাদা হীরার প্রশ্নের প্রসঙ্গে। হ্যাঁ শাহজাদা, কি প্রশ্ন ছিল জানো তোমার? আগে হুজুর, তার আগে অনুমতি দেন তো আপনার সঙ্গে আমার বন্ধুত্ব স্থাপনের প্রস্তাব করতে চাই। সে তো খুব ভালো প্রস্তাব। আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম শাহজাদা হীরা। আজ থেকে আমরা দুজন বন্ধু। ওয়াকাক সুলতান শাহজাদাকে দোস্ত ঘোষণা করার সঙ্গে সঙ্গেই দরবারে যুবতী দাসীরা এসে দাঁড়ায়। তাদের প্রত্যেকের হাতে থালায় মখমলে ঢাকা নানা নজরানা। শাহজাদার মাথায় ফুল বৃষ্টি করা হয়। সুলতান একটা থালা থেকে শাল নিয়ে শাহজাদার গলায় জড়িয়ে দেয়। শাহজাদাকে আরও নানা সওগাত দেয় এবং শেষে দোস্তির ফরমান লেখা হয়। সেই ফরমান শিলমোহর করে সুলতান তুলে দেয় শাহজাদার হাতে। শাহজাদা হীরাও নিজের গলার দামি পান্নার হারটা সুলতানকে দোস্তির নিশানি হিসেবে উপহার দেয়। দেওয়া নেওয়ার পালা শেষ হলে শাহজাদাকে বিশেষ আসনে বসানো হয়। আসন দেখিয়ে সুলতান বলে, তোমার জন্য এই আসনটা এখানে বরাদ্দ রইল দোস্ত। তুমি আবার যখন আসবে দেখবে এখানেই এটা রাখা আছে। তোমার অনুপস্থিতিতে এই খালি আসনই আমার মনে তোমার ইয়াদ জিয়ে রাখবে। ধন্যবাদ হুজুর। এবার বলো, কি তোমার প্রশ্ন? প্রশ্ন দুটো হুজুর, কিন্তু নিঃসংকোচে বলো দোস্ত। আমি এই সালতানাত চালাই। তোমার ব্যবহারে আমি একটা বিষয় পরিষ্কার, যে তোমার প্রশ্ন কোনো সাধারণ প্রশ্ন নয়। তাই তুমি আগে এত বিনয় দেখাচ্ছ। জি হুজুর, আপনি ঠিক ধরেছেন। আমার তো ভয় হচ্ছে প্রশ্ন শোনার পরে আপনি আমাকে কোতাল করার নির্দেশ না দেন। ওয়াকাক সম্রাট দোস্তির মর্যাদা রাখতে জানে শাহজাদা হীরা। আমি তো তোমাকে বললামই, আমি অনেক আগেই বুঝেছি যে তোমার প্রশ্ন সহজ নয়। তবুও আমি তোমাকে প্রশ্রয় দিয়েছি, কারণ
প্রথমত আমার কৌতূহল, আর দ্বিতীয়ত এই ওয়াকাকের কৃষ্টি। যে এই দেশের সঙ্গে দোস্তির প্রস্তাব নিয়ে আসে তাকে আমরা ফেরাই না, আর কোনো ক্ষতিও করি না, তাকে আপন করে নিই। চারদিক ঘেরা আপনার এই দেশে কে আসবে দোস্তির প্রস্তাব নিয়ে হুজুর? এখানে তো দুশমন পর্যন্ত আসতে পারে না। তোমার ঠাট্টা আমার ভালো লাগলো দোস্ত। আমি কথা দিচ্ছি, তোমাকে আর যাই হোক কোতল বা কারারুদ্ধ করার মতন শাস্তি আমি দেব না, শারীরিক নির্যাতনও করব না। তুমি নির্ভয় বলো, বলো বলো কি প্রশ্ন তোমার? জাহাপানা, আমার প্রশ্ন শোনার আগে আমি আরো কিছু নিবেদন করতে চাই। কি? আমি কিভাবে এখানে এলাম সেই কথাই জানাতে চাই আপনাকে। তোমাকে সওদাগর সিমুর্গ এখানে নিয়ে এসেছে। কে হয় সে তোমার? কেউ না হুজুর, তার সঙ্গে আমার পরিচয় মাত্র কদিনের, কিন্তু সেখানেই শেষ নয় হুজুর। আমার এখানে আসার কারণ অনেক আগে থেকে দানা বেঁধেছে। শাহজাদা হীরা ওয়াকাক সুলতানকে নিজের জীবনের প্রত্যেকটি ঘটনা খুলে বলে, শুরু করে সেই মন খারাপের দিন থেকে। যখন শেষ হয় তার কাহানি, তখন সম্রাটের চোখ রাগে লাল, উত্তেজনায় থরথর করে কাঁপছে সে। রূঢ় কণ্ঠে ওয়াকাক সুলতান বলে, আমি আজই তোমায় আমার দোস্ত ঘোষণা করেছি। আজই আমার দুশমন হয়ে যেও না শাহজাদা হীরা। আমি তোমায় কিচ্ছু করব না, আর করব না, কারণ তোমাকে আমি কথা দিয়েছি। তুমি ফিরে যাও। কিন্তু হুজুর, ফিরে যাওয়ার জন্য যে আমি আসিনি, যে রহস্যের কিনারা করার জন্য আমি এখানে এসেছি, সেটা না জেনে আমি ফিরবো না, তেমনই প্রতিজ্ঞা করে এসেছি আমি। বেওকুফ আদমি, তুমি জানো না আমাকে আর বেশি চটানোর ফল কি হতে পারে? আমি ভুলে যাব যে তুমি আমার দোস্ত। আমি ভুলে যাব যে আমি তোমায় কথা দিয়েছি কোতল বা বন্দি না করার। চলে যাও তুমি দোস্ত। যাব হুজুর, অবশ্যই যাব, তবে উত্তরটা জেনে যাব। আর যদি উত্তর না জানতে পারি, তাহলে আমি এক শেহজাদা। আমার প্রতিজ্ঞা আমার জানের থেকেও বড়। আমি আমার আব্বার কাছে প্রতিজ্ঞা করে এসেছি, বলে এসেছি যে হয় শেহজাদি মুরাকে বিবি করে তার সামনে দাঁড়াবো, আর না হয় জীবনে তাকে মুখ দেখাবো না। আর আমার প্রতিজ্ঞা পালনে উত্তরটা জানা যে খুব প্রয়োজন হুজুর। ছি, কেমন শাহজাদা তুমি? একটা মেয়ের জন্য নিজের জান খোয়াতে লজ্জা হয় না তোমার? সেটা বড় কথা নয় হুজুর, বড় কথা আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমিও প্রতিজ্ঞাবদ্ধ শাহজাদা হীরা। আমার দেশের আইন কানুন পালনে আমিও প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি আমাকে মাফ করবে। সেপাই, গ্রেপ্তার করো এই বিদেশিকে। কাল খোলা আকাশের নিচে সকলের সামনে এর গর্দান নেওয়া হবে। দেশের লোক দেখবে সুলতানের গায়ে কাদা ছেটানোর পরিণাম। সুলতান আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে সিপাহীরা ছুটে আসে। শাহজাদা হীরাকে তারা ঘিরে ফেলে। একবার শাহজাদার হাত পৌঁছে যায় কোমরে রাখা খলিফা সুলতান সুলেমানের আশ্চর্য তলোয়ারে। আবার সে নিজেকে সংযত করে। শাহজাদাকে বন্দি করা হয় ফটকে। গভীর রাতে সুলতান আসে ফটকে। শাহজাদা হীরার ফটকের দরজা খুলে বলে, শোনো, তোমাকে দোস্ত স্বীকার করেছি, তোমাকে খুন করতে আমি চাই না, তাই শেষ সুযোগ দিচ্ছি। আমি কথা দিচ্ছি, আমার সিপাহীরা কেউ তোমার পিছনে যাবে না। কাল সূর্য ওঠার আগে তোমাকে এই দেশ ছাড়তে হবে, নইলে শাহজাদা। পালানোর আমার কোনো ইচ্ছে নেই হুজুর। আপনি বোধহয় আমার কাহানি মন দিয়ে শোনেননি। আপনাকে ধরিয়ে দিই, সুলতান টাকটাকের দরবারে আমি কি করেছিলাম মনে আছে নিশ্চয়ই। সেই তলোয়ার, সেই তীর ধনুক আর সেই ভোজালি এখনো আমার সঙ্গে আছে। চাইলে আমি সেগুলো ব্যবহার করতে পারতাম, এখনো ব্যবহার করতে পারি, কিন্তু আমিও আপনাকে দোস্ত স্বীকার করেছি।
দোস্তির প্রস্তাবটা আমিই প্রথম দিয়েছি আপনাকে, তাই আমি সেই অস্ত্র ব্যবহার করব না। ওয়াকাক সুলতান হতাশ হয়ে বসে পড়ে ফটকেরই একদিকে এক বেদিতে, মাথা নিচু করে কিছু ভাবে। শাহজাদা হীরা বলে, অস্ত্র ব্যবহার না করার আরেকটা কারণ কি জানেন হুজুর? প্রশ্ন চোখে মুখ তুলে তাকায় সুলতান। আপনারই একটা কথা। আমার শাস্তি ঘোষণার আগে আপনি বলেছিলেন দেশের লোক দেখবে সুলতানের গায়ে কাদা ছেটানোর পরিণাম। আপনার একটা কলঙ্ক জড়িয়ে আছে আমার প্রশ্নের সঙ্গে, সেটুকু আমি বুঝেছি। আর এই মাঝ রাতে এই ফাটকে আপনি নিজে এসেছেন। এর থেকে আরেকটা বিষয় আমার কাছে পরিষ্কার, সে কলঙ্ক আপনাকে বেদনা দেয়, আপনাকে ঘুমোতে দেয় না। সুলতান দুহাতে মুখ ঢাকে। হীরা ক্ষণিক সময় নেয়, তারপর বলে, কিন্তু হুজুর, মাফ করবেন, আইন করে কি আর কলঙ্ক ঢাকা যায়? আজ না হোক কাল তো লোকে জানবেই, বা হয়তো আপনার মৃত্যুর পরে। তখন আপনার সন্তানরাই কলঙ্কের গ্লানিতে ভুগবে, এই আপনার মতো। তাই কলঙ্ক মেটানোর চেষ্টা করাই ভালো নয় কি? হঠাৎ সুলতান মুখ তুলে বলে, কিন্তু আমার যে কোনো সন্তান নেই হীরা। থতমত খেয়ে যায় হীরা। সুলতানের কথার উত্তরে কি বলবে ঠিক করতে পারে না সে। একটু থেমেই সুলতান কিছু চিন্তা করে, তারপর বলে, তুমি ঠিকই বলছো দোস্ত, কলঙ্ক মেটানো উচিত। এভাবে আইন করে তো কোনো লাভ হচ্ছে না। দেশের সবাই জানে এই কেচ্ছা। আইন করে কি হবে? খোলাখুলি এ বিষয়ে কেউ আলোচনা করবে না, কিন্তু আড়ালে আবডালে মনে মনে তো আমাকে ধিক্কার দেবে। আমি জানি না হুজুর সেই কলঙ্ক কি, সবই আমার অনুমান মাত্র। তবে আমার অনুমান যদি সঠিক হয়, তাহলে এটুকু বলতে পারি, এবার আপনি ঠিক চিন্তা করেছেন। আইন করে দেশের লোকের মুখ বন্ধ হবে না, কলঙ্ককে ধুয়ে মুছে সাফ করতে হবে। সম্রাট স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে শাহজাদার মুখের দিকে, তারপর খপ করে তার হাতটা ধরে এক টান দিয়ে বলে, এসো। সম্রাট শাহজাদা হীরাকে নিয়ে যায় দরবারে। খালি দরবার, মিটিমিটি দ্বীপ জ্বলছে। সম্রাট তালি দেয়, সঙ্গে সঙ্গে এক বান্দা এসে দাঁড়ায় তার সামনে। সম্রাট হুকুম দেয়, দরবারের সব আলো জ্বালিয়ে দে, আর প্রহরীদের বল বেগমকে এখানে নিয়ে আসতে, সঙ্গে ওটাও। সম্রাটের নির্দেশে নিমেষে আরো কিছু বান্দা দরবারে প্রবেশ করে। দ্রুত হাতে তারা দরবারের প্রতিটা আলো জ্বালিয়ে দেয়। 4 জন মহিলা প্রহরী এক অপরূপ সুন্দর যুবতীকে এনে দাঁড় করায় দরবারের মাঝে। অচেনা যুবতীর দুটি হাত পিছমোড়া করে বাঁধা, নাকাবের কোনো বালাই নেই। শাহজাদা হীরা বহু সুন্দরী যুবতী দেখেছে, কিন্তু এই যুবতীর মধ্যে এমন এক আবেদন আছে যা শাহজাদাকে লুব্ধ করে। অচেনা যুবতীর দৃষ্টি আকর্ষণের চেষ্টায় রীতিবিরুদ্ধ এক কাজ করে বসে শাহজাদা। নতমস্তকে কুর্নিশ করে বলে, আদাব। শাহজাদার কুর্নিশে ওয়াকাক সুলতান একবার আর চোখে দেখে শাহজাদাকে। ভ্রুজোড়া তার কপালে ওঠে, তবে যুবতীর মধ্যে কোনো হেলদোল দেখা যায় না। সে যেমন ছিল তেমনই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে আর এক দাসী একটা থালায় মখমলে ঢাকা কিছু একটা নিয়ে আসে। থালাটা সম্রাটের সিংহাসনের সামনে মাটিতে রেখে সরে দাঁড়ায়। সম্রাট সবাইকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সকলে বেরিয়ে গেলে সম্রাট বলে, বসো দোস্ত। শাহজাদা হীরা নিজের নির্দিষ্ট আসনে বসে। সম্রাট বলে, শুরু করছি আমার কলঙ্কের কাহিনী। এই কাহিনীতেই আছে তোমার প্রশ্নের উত্তর। আমার দেশের প্রত্যেকে এই কাহিনী জানে। আমি আমার উজির, আমার দেশের পণ্ডিত এবং দেশের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে
এ বিষয়ে বিস্তর আলোচনা করেছি এক সময়। বলতে পারো তাদের পরামর্শেই আমি আইন পাশ করেছি। এছাড়া আরও একটা কাজ করেছি। এই যে দেখছো, একমাত্র আকাশপথ ছাড়া ওয়াকাকে আসা যাওয়া যায় না, এই ব্যবস্থাও তাদের পরামর্শে আমারই করা। তার মানে এক সময় এই ওয়াকাকে লোক আসা যাওয়া করতে পারতো? করত। পৃথিবীর শেষ প্রান্তে এই কাফ পর্বতমালা। কাফ পর্বতমালার সব থেকে সমৃদ্ধশালী দেশ ছিল ওয়াকাক। দুর্লভ খনিজের ভান্ডার আমার দেশ। এই যে চারপাশের পাহাড়ের একটা চূড়া দেখছো, এগুলো এক একটা আস্ত চুনি, পান্না, নীলা, পোখরাজের খণ্ড। প্রত্যেকটাই খুব উন্নত মানের। এমন স্বচ্ছ রত্ন পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এছাড়াও আমার দেশের মধ্যেই আছে তামা, লোহা, দস্তা এবং আরো বহু বহু খনিজের খনি। আমার দেশের সোনার উপর খনি প্রসিদ্ধ। এই দেশের সোনা গুণমানে পৃথিবীর শ্রেষ্ঠ। এই সবেরই টানে সারা বিশ্বের সওদাগরদের হরদম আনাগোনা লেগেই থাকতো এই দেশে। তাদের মুখে মুখে যেন আমার কলঙ্ক না ছড়িয়ে পড়ে, সেই জন্যই এই ব্যবস্থা। একদিন এই ওয়াকাকে আসার পর সব গিরিখাত আমি বন্ধ করিয়ে দিই। সাথী হয় এক ভূমিকম্প। যেটুকু কাজ আমি ছেড়ে রেখেছিলাম সেটা ওই ভূমিকম্পই করে দেয়। পাহাড়ি পথগুলোকে ধসিয়ে দেয়। আমি নিশ্চিন্ত হই। কিন্তু আজ যখন তুমি ভিনদেশী হয়ে আমায় প্রশ্ন করলে, তখন বুঝলাম আমার সব ব্যবস্থা, সব চেষ্টা বৃথা। যখন প্রশ্ন এই ওয়াকাকের বাইরে চলে গেছে, তখন উত্তরও একদিন না একদিন বাইরে যাবেই। ফিরকৌন ও সাইপ্রাসের মধ্যে সম্পর্ক কি? ওয়াকাক সুলতান থামতেই শেহজাদা হীরা যেন একবার আউড়ে নেয় প্রশ্নটা। প্রশ্ন শুনেই চমকে শেহজাদার দিকে তাকায় সুন্দরী যুবতী। সুলতান একটা গভীর শ্বাস নিয়ে যুবতীকে দেখিয়ে বলেন, এই বেগম ফিরকৌন তোমার সামনে। চমকে ওঠে শেহজাদা হীরা। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায় তার। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। অস্ফুটে বলে ওঠে, বেগম ফিরকৌন? হ্যাঁ, বেগম ফিরকৌন। কার বেগম? আমার। শেহজাদা হীরার কানে প্রতিধ্বনি হতে থাকে ওয়াকাক সুলতানের উত্তর। চরম উত্তেজনা এবং কৌতূহল মিশিয়ে প্রশ্ন করে শেহজাদা হীরা, আপনি আপনি আপনার বেগমকে বন্দি করে রেখেছেন? ওটাই ওর শাস্তি। শাস্তি? কিসের শাস্তি? তবে শোনো, শুরু থেকেই বলি, এই কাফ পর্বতমালা এক আজব জায়গা। এখানে এমন সব আশ্চর্যের জিনিস আছে যা পৃথিবীর আর কোথাও নেই। সে অনেক দিন আগের কথা। তখনও আমার ফিরকৌনের সঙ্গে শাদী হয়নি। চিনি না আমি ওকে। আমি সবে সুলতান হয়েছি, শরীরের রক্ত গরম। আমি শিকারে গেলাম। সুলতান ও তার সঙ্গীরা তাঁবু ফেলে এক নদীর ধারে। সেখানে কিছুদিন অপেক্ষা করে বিশেষ লাভ হয় না। সুলতান সিদ্ধান্ত নেয় আরও এগিয়ে যাবে। তাকে সাবধান করে এক উজির। কিন্তু হুজুর, সামনের পথ যে অচেনা, কেউ কোনোদিন সে পথে যায়নি। সে পথে গেলে বিপদ হতে পারে। বিপদকে জয় করাই তো বীরের কাজ, উজির। আমি মানছি হুজুর, কিন্তু যেচে বিপদের মধ্যে গিয়ে পড়া কি ঠিক হবে? প্রবীণরা বলেন সেটা বোকামি। ছাড়ো প্রবীণদের কথা। তাদের দেহে বল নেই, মনে জোর নেই। তারা শুধু মৃত্যু ভয় কুঁকড়ে থাকতে ভালোবাসে। আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও তো এগিয়ে আসে। মৃত্যুকে তখন ভয় হয় তাদের। বাঁচার ইচ্ছেটা জেগে ওঠে মনে, বুঝলে? তাই অতিরিক্ত সাবধানী হয়ে যায় তারা। সুতরাং সুলতানের সিদ্ধান্তের বদল হয় না। শিকারী দল তাঁবু গুটিয়ে এগিয়ে চলে এবং যত এগোতে থাকে তত প্রকৃতিও বদলাতে থাকে।
কাফ পর্বতমালায় এমন রুক্ষ সূক্ষ্ম প্রকৃতিও আছে সে ধারণা সুলতান করতে পারেনি আগে। গাছপালা নেই, ঘাস নেই, পানি নেই, ঝোপঝাড়ময় শ্যাওলা পর্যন্ত নেই, শুধু পাথর আর পাথর, কখনো সমতল আবার কখনো চড়াই উতরাই। পথে হঠাৎ একটা হরিণ দেখে সকলে অবাক হয়। সুলতান ভাবে, হরিণ এই পর্বতে, তাও এখানে? এখানে তো হরিণ থাকার কথা নয়, হরিণ তো না খেতে পেয়ে মরে যাবে। কিন্তু সে যাই হোক, হরিণের মতো লোভনীয় শিকার কে ছাড়তে পারে হুজুর? সুতরাং সুলতান ঘোড়া ছুটিয়ে দেয়। খেয়াল করে না তার সাঙ্গপাঙ্গরা পড়ে থাকে পেছনে। সুলতানের দেহরক্ষীরা সুলতানকে অনুসরণ করে কিছুটা এগোয়। তবে হঠাৎ পাহাড়ের এক বাঁক ঘুরে সুলতান অদৃশ্য হয়ে যায়। অগত্যা থামতে হয় তাদের। তারা জানতেও পারে না সুলতান তখন তাদের থেকে বেশি দূরে নয়। আর একটু এগিয়ে পুরো বাঁকটা ঘুরলেই দিব্যি তাকে দেখা যাবে হরিণের পেছনে ছুটতে। কিন্তু নিয়তি হুজুর, নিয়তি যে কখন কাকে কোথায় টেনে নিয়ে যায় কে বলতে পারে। দেহরক্ষীরাও সুলতানকে দেখতে পায় না। আর সেই ফাঁকে তাদের ছেড়ে সুলতান গিয়ে পড়ে অনেক দূরের ধুধু এক প্রান্তরে। সুলতানের দেহরক্ষী ও সাঙ্গপাঙ্গরা তখন পাহাড়ের এই খাত সেই খাত চষে বেড়াচ্ছে সুলতানের খোঁজে। প্রান্তরে পৌঁছে সুলতান আর হরিণটাকে দেখতে পায় না। খেয়াল হয় তখন যে তেষ্টায় তার ছাতি ফেটে যাচ্ছে। এতক্ষণ শিকারীর উত্তেজনায় তেষ্টা অনুভব করতে পারেনি সে, এবং সামনে একটা কুয়ো চোখে পড়ে তার। খোদাকে শুক্রিয়া জানিয়ে সুলতান এগোয়। ইয়া খোদা, তোমাকে ধন্যবাদ। একটা কুয়ো তো অন্তত রেখেছ, অশেষ ধন্যবাদ তোমায়। সুলতান কুয়োর কাছে ঘোড়া থেকে নামে, ঝুঁকে দেখে পানি আছে, তবে সে পানি অনেক গভীরে। এত নিচে পানি, এ পানি তুলব কি করে? তেমন কিছু ব্যবস্থাও তো নেই। একটু ভাবতেই উপায়টা ঝলক দেয় মনে। শিকার বেঁধে নিয়ে যাওয়ার জন্য দড়ি তো ছিলই কাছে। নিজের শিরস্ত্রাণটা সেই দড়ি দিয়ে বেঁধে ফেলে দেয় সেই কুয়োর ভেতর। একসময় অনুভব করে যে তার শিরস্ত্রাণ পানি স্পর্শ করেছে। সে এবার শিরস্ত্রাণটা তুলতে দড়িতে দেয় টান। অমনি অসম্ভব ভারী বোধ হয় সেটাকে। এত ভারী, এত ভারী কেন? পানির ভারে তো এত ভারী হওয়ার কথা নয়। সুলতান ঝুঁকে পড়ে আবার দেখতে চেষ্টা করে কুয়োর ভেতরটা। কাদায় আটকে গেল না তো, নাকি কোনো পাথরের খাঁজে আটকে গেছে? অন্ধকার কুয়োর মধ্যে কিছুই ঠাহর করতে পারে না সে। আবার একটু ঢিল দিয়ে টান দেয়, কিন্তু কিছুতেই ওঠে না সেটা। এ আবার কোনো জিন বা দৈত্যের কাণ্ড নয় তো? কেউ ঢুকে বসে নেই তো কুয়োর ভেতর? সুলতান আবার ভালো করে কুয়োর ভেতরটা দেখে। কিছুই তো দেখতে পাচ্ছি না। হয়তো পানি চকচক করছে মনে হচ্ছে, কিন্তু আমার শিরস্ত্রাণটা কোথায় সেটা কেউ তো দেখা যাচ্ছে না। কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? কেউ আছো নাকি এখানে? থাকলে জবাব দাও। কুয়োর ভেতর চিৎকার করে ডাকতেই জবাব আসে কুয়োর গভীরের অন্ধকার থেকে। আমরা দুটি বোন এই কুয়োর ভিতরে আটকে পড়েছি। আমাদের উদ্ধার করো, একটু দয়া করো আমাদের, আমরা বড় অসহায়। তোমার দুটি পায়ে পড়ি, আমাদের বাঁচাও, তোলো আমাদের। কুয়োর মধ্যে থেকে এমন কথা ভেসে আসায় সুলতান মনে করে বসে হয়তো কোনো জিন বা দৈত্য ঢুকে বসে আছে কুয়োয়। হয়তো এসব অনুরোধ উপরোধ সবই নিছক ছলনা। সন্দেহ দূর করতে জিজ্ঞেস করে, কে তোমরা? দৈত্য, মানুষ না জিন?
আমরা মানুষ, আমরা অন্ধ, আমরা দুই বুড়ি। অন্ধ? বুড়ি? সুলতান আর দ্বিতীয়বার ভাবে না, প্রাণপণে টান দেয় দড়িতে। ক্লান্ত সুলতান তার সিক্ত দেহের শেষ শক্তিটুকুও বাজি ধরে। তেষ্টা ভুলে যায়, তবু তুলতে পারে না। শেষে ঘোড়াটার সঙ্গে দড়িটা বেঁধে ঘোড়াটাকে দিয়ে টানায়। ধীরে ধীরে উপরে উঠতে থাকে তলিয়ে যাওয়া ভার। দেখে সত্যিই দুই অন্ধ বৃদ্ধা উঠে আসে কুয়োর মধ্যে থেকে। তারা সুলতানকে আশীর্বাদ করে। তোমার ভালো হোক বাবা, তোমার ভালো হোক। আল্লাহ তোমার মঙ্গল করুন, তোমার ভালো হোক। নিরীহ দুই বৃদ্ধাকে ভালো করে দেখে সুলতান। এমন দুই বৃদ্ধার এই চরম দুর্দশা করল কে? কে ফেলল তাদের এই গভীর কুয়োর মধ্যে? দস্যু দল? প্রশ্ন করতেই বৃদ্ধারা বলে, না না বাবা, না, আমাদের এই দশা করেছেন জিন সম্রাট জিনজিন। জিন সম্রাট জিনজিন? কেন, কি অপরাধে এই শাস্তি? তুমি আমাদের জান বাঁচিয়েছ, তোমাকে সব কথাই বলছি। আমরা দুজন অন্ধ ছিলাম না, এমন এমন বুড়িও নই আমরা, রীতিমতো যুবতী। যুবতী? হ্যাঁ বাবা। কি বলছো তোমরা? যুবতীর এই দশা? এ সবই আমাদের শাস্তি। আমরা দুজনে ছিলাম মহান জিন সম্রাট জিনজিনের শেহজাদির খাস বাঁধি। সম্রাট জিনজিনের শেহজাদি রিফকন অপরূপ সুন্দরী, জানো বাবা। তার সামনে চাঁদও শর্মায়। সে হাসলে হিরে মানিক ঝরে পড়ে, আর কাঁদলে রক্ত গোলাপ পড়ে। শেহজাদিকে যে যুবক একবার দেখে সেই পাগল হয়ে যায়, তার রূপের আগুনে পুড়ে মরতে চায়। দিনের শেষে সে বাদাম কেশর দেওয়া দুধ খেয়ে ঘুমোতে যায়। প্রতি রাতে এই দুধ তার হাতে তুলে দেওয়া ছিল আমাদের দিনের শেষ কাজ। সেদিন শেহজাদির দুধে একটা চুল পড়ে। কার চুল জানি না, সে চুল আমরাও দেখতে পাই না। আমরা রোজকার মতো দুধ নিয়ে হাজির হই। শেহজাদি দুধে চুমুক দিতেই চুলটা আটকে যায় তার জিভে। ঘেন্নায় বমি করে ফেলে শেহজাদি। বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। সম্রাট জিনজিন ছুটে আসেন। হাকিম তলব করা হয়। জাদু ঝর্ণার পানি খাইয়ে শেহজাদিকে সুস্থ করা হয়। কিন্তু আমাদের আর রেহাই মেলে না। জিন সম্রাট ক্রুদ্ধ হয়ে আমাদের অভিশাপ দেন। তার অভিশাপের ফলে আমরা এই কুয়োয় এসে পড়ি। আমাদের যৌবন হারিয়ে যায়, আমরা অন্ধ হয়ে যাই। সত্যি তোমাদের জন্য কষ্ট হচ্ছে আমার। তবে একজন শেহজাদির দুধে চুল, সেটাও অমার্জনীয় অপরাধ। বিশ্বাস করো বাবা, আমরা ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে এমন করলে তোমাদের গর্দান নিতেন সম্রাট জিনজিন। অন্তত আমি তো তার জায়গায় থাকলে তাই করতাম। তিনি তোমাদের ঠিক বুঝেছিলেন বলেই প্রাণে বেঁচে গেছো। কিন্তু কাজে গাফিলতি করেছিলে যে। হ্যাঁ, তা মানতে বাধ্য আমরা। কাজে আমাদের গাফিলতি হয়েছিল। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। বলো তোমাদের কোথায় পৌঁছে দিতে হবে? চটপট তোমাদের সেখানে পৌঁছে দিই, চলো। আমাদের কোথাও পৌঁছে দিতে হবে না বাবা, আমরা নিজেরাই চলে যেতে পারবো। কিন্তু তার আগে আর একটা উপকার যদি করো তো ধন্য হয়ে যাই। কি উপকার? এই এখান থেকে কোনো চূড়া দেখতে পাচ্ছ কি? কোনো চূড়া যার মাথায় বরফ রয়েছে? ওয়াকাক সুলতান চূড়াটা আগেই দেখেছিল, সুতরাং সে সম্মতি জানায়। বৃদ্ধা বলে,
ওই দিকে একটু এগো, ওই দিকে বেশি দূর যেতে হবে না, একটু গেলেই একটা নদী পাবে। নদী? হ্যাঁ বাবা, নদী। ওই নদীর ধারে দেখবে একটা গরু চড়ছে, সেই গরুর গোবর যদি একটু এনে আমাদের চোখে লেপে দাও, তাহলে তাহলে আমাদের দৃষ্টিশক্তি ফিরে পাই। আর ওই নদীর পানি যদি একটু এনে দাও, তাহলে সেটা খেয়ে আমাদের এই পার্থক্য কাটাতে পারি। আর এমন কি? দাঁড়াও এখানে, কোনো দিকে যেও না। দেখতে না পেয়ে যদি কুয়োয় পড়ে যাও, আমি কিন্তু আর তুলতে পারবো না, বলে দিলাম। বড্ড ভারী তোমরা। এখানে চুপ করে দাঁড়াও, আমি গোবর আর পানি নিয়ে আসছি। দাঁড়াও। কিন্তু বাবা, একটা বিষয় তোমাকে সাবধান করে দিই, ওই গরুটা কিন্তু যে সে গরু না, ওটা একটা জিন, খুব রাগী জিন। ও যেন তোমাকে দেখতে না পায়, তাহলেই কেলেঙ্কারি হয়ে যাবে, ও তোমাকে খুন করে ফেলবে বাবা। সম্রাট নিজের শিরস্ত্রাণটা মাথায় চড়িয়ে ঘোড়ায় উঠে বসে। ঘোড়া ছুটিয়েই কিছুটা এগিয়ে যেতেই দেখে পাহাড়ের ঢাল বেয়ে একটা নদী বয়ে চলেছে। এবং আশ্চর্য, পাথুরে জমি হলেও নদীর পাড়ে ঘাস রয়েছে, কিন্তু কোনো গরু দেখতে পায় না সুলতান। সে ঘোড়াটাকে একটা পাথরের আড়ালে রেখে নদীর পাড়ে নামে। পাড় ধরে কিছুটা এগোতেই দেখে গরুটা ঘাস খাচ্ছে। এই গরুটা? আর তো কোনো গরু টরু কিচ্ছু দেখছি না। হে, গরুটার কোনো নিশান জেনে এলে হতো। কিন্তু তাই বলে কি আবার ফিরে গিয়ে নিশান জানবে নাকি সুলতান? সে ঠিক করে চারদিকে আর কোনো গরু যখন নেই, তখন এই গরুটারই গোবর নিয়ে এসে ফিরে যাবে। তারপর চোখে লেপে দিয়ে দেখবে, যদি কাজ হয় তো ভালো, আর কাজ না হলে তখন না হয় আবার ভালো করে জেনে আসা যাবে। নদীটা তো সে চিনেই গেল। ভাবতে ভাবতে সুলতান দেখে গরুটা গোবর ত্যাগ করল। অমনি সুলতান গরুর নজর বাঁচিয়ে খুব সাবধানে এগিয়ে যায়। কোমরে ঝোলা খাপ থেকে ছুরিটা বের করে কিছুটা গোবর তুলে নেয় ছুরির ডগায়। গোবর সমেত ছুরিটা ফের ভরে নেয় খাপে। তারপর আবার খুব সাবধানে গরুর নজর বাঁচিয়ে ফেরে। ফেরার সময় শিরস্ত্রাণে কিছুটা পানিও সে তুলে আনে। গোবর চোখে লেপে দিতেই দুই বৃদ্ধা তাদের দৃষ্টিশক্তি ফিরে পায়, আর নদীর পানি তাদের যৌবন ফিরিয়ে দেয়। সম্রাট জিনজিনের দুই বাঁদী ওয়াকাক সুলতানকে জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? কে আপনি? আপনি কোনো সাধারণ রাজপুরুষ নন। আপনার শিরস্ত্রাণ, আপনার বর্ম, আপনার হাতের ওই আংটি এবং আপনার রূপ যেন বলছে আপনি কোনো শেহজাদা। আমি শেহজাদা নই, আমি সুলতান। আমি ওয়াকাকের সুলতান আসামুর। আসল পরিচয় পেতেই দুই বাঁদী ঝুঁকে পড়ে কুর্নিশ করে সুলতানকে। তারাই সুলতানকে বিশ্বাস করায় যে শেহজাদি ফিরকনের স্বামী হওয়ার যোগ্য সে। ওয়াকাক সুলতানেরও বিশ্বাস করতে ভালো লাগে বাঁদীদের কথা। দুই বাঁদী সুলতানকে পথ দেখিয়ে নিয়ে চলে জিন রাজ্যে। জিন রাজ্যে একজন মানুষের হয়তো ঢোকা সম্ভবই হতো না। বাঁদীরা গোপন পথে সুলতানকে হাজির করে শেহজাদি ফিরকনের শোয়ার ঘরে। তখন গভীর রাত। সাদা মখমলের বিছানায় স্বল্প বস্ত্রে ঘুমের ঘোরে তখন শেহজাদি ফিরকন। আর এলোমেলো চুল এসে পড়েছে মুখের ওপর। শরীরের বেশিরভাগ অংশই অনাবৃত। তাকে দেখে সুলতান উত্তেজিত হয়ে পড়ে। নিজেকে আর সংযত করে রাখতে পারে না। স্পর্শ করে তার কোমর। সুলতানের স্পর্শেই চমকে ঘুম ভেঙে উঠে বসে শেহজাদি ফিরকন। শেহজাদি কোনো দিন তার আব্বার চেয়ে সুন্দর পুরুষ দেখেনি। প্রথম সে এমন কোনো পুরুষ দেখে যাকে তার আব্বার চেয়েও সুন্দর মনে হয়। লজ্জায় লাল হয়ে ওঠে তার গাল। পলক ঝোঁকায় সে। সুলতান বলে, ভয় পেও না শেহজাদি,
আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি ওয়াকাকের সুলতান আসামুর। আসামুর মানে অতুলনীয়। বিস্ময়ে চোখ তোলে শেহজাদি, চাউনিতে স্পষ্ট মুগ্ধতা। কেন, আমাকে দেখে কি মনে হয় না তাই? সুলতানের প্রশ্নে চোখ নামিয়ে ঘাড় হেঁট করে শেহজাদি ফিরকোন বলে, হ্যাঁ। হঠাৎ যেন কিছু মনে পড়ে শেহজাদি ফিরকোনের। চমকে ঘুরে প্রশ্ন করে, কিন্তু আপনি এই ঘরে এলেন কি করে সুলতান? আপনি নয়, তুমি। আর সুলতানও নয়, আসামুর। একজন সুলতানকে কি তুমি বলে নাম ধরে ডাকতে আছে নাকি? কিন্তু একজন আশিককে তো ডাকা যায়। আশিক? শেহজাদি ফিরকোনের সঙ্গে ওয়াকাক সুলতানের আলাপ জমে উঠতে সময় লাগে না বেশি। দুজনেই দুজনের কাছে সহজ হয়ে যায়। সময় বয়ে চলে, গভীর থেকে গভীরতর হয়ে ওঠে তাদের সম্পর্ক। এক সময় প্রদীপের আলো কমে আসে, দুজনে দুজনের আরও কাছে আসে। দপদপ করে নেভে রাতের প্রদীপ। দিন হতে তখনও বেশ বাকি। রাত আর দিনের মাঝের আঁধারে জ্বলে ওঠে শেহজাদি ফিরকোন ও সুলতান আসামুরের প্রেম। শেহজাদি ফিরকোনের শয্যাকক্ষে 1 মাস লুকিয়ে থাকে ওয়াকাক সুলতান আসামুর। দুরন্ত গতিতে চলে তাদের উন্মাদ ইশক মোহব্বতের খেল। জিন সম্রাট জিনজিনের কাছে খবর যায় শেহজাদির নাকি মনের কি এক অজানা অসুখ হয়েছে। সারা দিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকে সে। দাসী বাঁদিরা ডাকাডাকি করলেও দরজা খোলে না, তাদের ঢুকতেই দেয় না তার ঘরে। ঠিকমতো খায় না, সাজগোজে মন নেই। শেহজাদেই নাকি আলোর চেয়ে অন্ধকারে থাকতেই বেশি ভালোবাসে। সে হুকুম করেছে তার ঘরে যেন আলো জ্বালানো না হয়। রাতটা সে অন্ধকারেই থাকতে চায়। তাজ্জাব, আমার শাহজাদি তো এমন ছিল না উজির। কি হলো মেয়েটার? জিন সম্রাট জিনজিন শেহজাদির মনের অসুখ শুনে বিচলিত হয়ে পড়ে। সে ছুটে আসে শেহজাদির ঘরে। দাসীবাদীদের ঘরে না ঢুকতে দিলেও চলে, কিন্তু স্বয়ং সম্রাটকে তো আর ঘরের দরজায় দাঁড় করিয়ে রাখা যায় না। বিশেষ করে দরজাটা যদি হয় শেহজাদির ঘরের, এবং সেই সম্রাট যদি হয় স্বয়ং শেহজাদির আব্বা। সুতরাং দরজা খুলতেই হয় শেহজাদি ফিরকোনকে, আর খুলতেই ঘটে অঘটন। কে কে রে তুই হারামজাদা? আমার মেয়ের ঘরে কি করছিস? এত বড় সাহস, তুই আমার মেয়ের ঘরে ঢুকেছিস? আব্বা, আব্বা শোনো, শোনো আমার কথা শোনো। রেগে যেও না আব্বা, রহম করো। রহম? কিসের রহম? ওকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। এই এই কে আছিস? শেহজাদির ঘরে এক অপরিচিত পুরুষ দেখে বুঝতে বাকি থাকে না যে তার মেয়ের দোন এটি ঘরে বসে থাকার কারণ ওই পুরুষ, এবং বিশ্বাস করতে পারে না যে ওই পুরুষ তার কুমারী মেয়ের সর্বনাশ করে ছাড়েনি। জিন সম্রাট জিনজিন ওয়াকাক সুলতান আসামুরকে নিজের পরিচয় পর্যন্ত দেওয়ার সুযোগ দেয় না। শেহজাদি ফিরকোনের সাফাই শোনারও প্রয়োজন মনে করে না সে। সেই মুহূর্তেই রক্ষীদের দিয়ে তাকে টানতে টানতে দাঁড় করায় প্রাসাদের উঠোনে। মুহূর্তের মধ্যে আস্তাবল আর গোয়াল থেকে খড় এনে জড়ো করা হয়। ওয়াকাক সুলতান আসামুরকে শিকলে বেঁধে ফেলে। এই তোড়জোড়ের মধ্যেই ওয়াকাক সুলতান আসামুরের উদ্ধার করা 2 বাঁদী কোন ফাঁকে যে তাদের কাজ ছেড়ে ফেলে কেউ জানতেও পারে না। তারা এক জাদু তেল লাগিয়ে দেয় সুলতান আসামুরের সারা শরীরে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। বন্দি সুলতান আসামুরকে ছুঁড়ে ফেলা হয় গনগনে আগুনের ঠিক মাঝে। মুখ বাঁধা আসামুর চিৎকার করতে পারে না, চোখ দিয়ে তার পানি ঝরে পড়ে। তার এই পরিণতি দেখে চিৎকার করে ওঠে শেহজাদি ফিরকোন। আসামুর! শেহজাদি ফিরকোন জ্ঞান হারায়। 3 দিন 3 রাত দাউ দাউ করে জ্বলে চিতা। আরও কাঠকুটো জড়ো করে চিতায় দেওয়া হয়।
সারা জিন রাজ্য জানতে পারে শেহজাদির ঘরে এক চোর ঢুকতে গেছিল। চোর? তাও শেহজাদির ঘরে? ওই প্রাসাদে পা রাখতে সাহস হয় কি করে চোরের? হ্যাঁ, আর কি বলবো ভাই, জিন রাজ্যটাও দেখি পাপে পাপে ভরে গেল। একটা সময় ছিল জিনদের মতো বিশ্বাসী আর কেউ ছিল না এই তামাম দুনিয়ায়। আর আজ জিনরা চুরি করতে ঢুকছে খোদ সম্রাটের প্রাসাদে, তাও কিনা আবার শেহজাদির ঘরে। মানা যায়? আরে না না, তুমি ভুল ভাবছো। চোর কখনো জিন হয় না। তাহলে মানুষ। মানুষ? হ্যাঁ গো, আস্ত মানুষ। বেটা যেই না শেহজাদির ঘরের জানলা দিয়ে মুখ বাড়িয়েছে, অমনি রক্ষীরা গিয়ে বেটা টুঁটি চেপে ধরেছে। কি বলো? কিন্তু প্রচার যাই হোক না কেন, এই মিথ্যা প্রচার ধোপে টেকে না। 3 দিন 3 রাত এক নাগারে চিতা জ্বলার পরে যখন আগুনটা একটু ঝিমিয়ে আসে, তখন সম্রাট জিনজিন হুকুম দেয়, ও বেটার হাড় গোড় বেঁচে আছে, ওগুলো নিয়ে আমার পোষা নেকড়েগুলোকে খাইয়ে দে। পোষা নেকড়ের জন্য হাড়গোড় খুঁজতে গিয়ে চোখ কপালে ওঠে রক্ষীদের। রক্ষীরা তো ওয়াকাক সুলতান আসামুরকে চিতায় অক্ষত দেখে প্রথমেই ভড়কে গেছিল। তারপর সে যখন উঠে বসে হাই তুলে আড়মোড়া ভেঙে কথা বলতে শুরু করে, তখন রক্ষীরা আর দাঁড়িয়ে থাকতে পারে না। ভয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। যে যেদিকে পারে পালায়। তারা বুঝে যায় যে এই মানুষটা যে সে মানুষ নয়, নিশ্চয়ই কোনো জাদুকর, এবং জিনদের থেকে অনেক বেশি জাদু জানে। যে আগুনকে জিনরা পর্যন্ত ভয় পায়, জিনরা পুড়ে মারা পর্যন্ত যায়, সেই আগুনে এই লোকটা দিব্যে 3 দিন 3 রাত শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল। ঘুমোচ্ছিল? সম্রাট জিনজিন তো বিশ্বাসই করতে পারে না। চলো, আমি নিজের চোখে দেখব। সম্রাট জিনজিন চলে সারে সরজমিনে সব খতিয়ে দেখতে। সব দেখে শুনে সে শেষে কাছে ডাকে সুলতান আসামুরকে। তাকে আপাতমস্তক দেখে প্রশ্ন করে, কে তুমি? আমি ওয়াকাক সুলতান আসামুর। ওয়াকাক সুলতান মানে কাপ পর্বতমালার মধ্যে যে ওয়াকাক, সেই ওয়াকাক? জি, সেই ওয়াকাক। তুমি সুলতান? সুলতান আসামুর। ওয়াকাক সুলতান নিজের পরিচয় স্পষ্ট করে দিতেই বদলে যায় পরিবেশ। জিন সম্রাট জিনজিন আনন্দে লাফিয়ে ওঠেন। কি সৌভাগ্য আমার! আপনি যে আমার দেশে এসেছেন আমি বিশ্বাসই করতে পারছি না। ছি 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 ছি, কি কাণ্ড বলুন তো! আপনার মতো একজন মহান সুলতানের সঙ্গে আমি না জেনে শুনে কি বাজে ব্যবহারটাই না করেছি। আশা করি আপনি আমার গুনাহ মাফ করে দেবেন। সম্রাট, যা হয়ে গেছে তা নিয়ে আর ভেবে লাভ কি? কথায় কথা বাড়বে। আমার যখন কোনো ক্ষতি হয়নি তখন আমার কাছে সব ঠিকই আছে। আপনার মেয়েকে শাদী করতে হলে এইটুকু অগ্নি পরীক্ষা তো দিতেই হবে। আমার মেয়ে মানে শেহজাদি ফিরকন? আপনি ফিরকনকে শাদী করতে চান? আপনার কোনো আপত্তি আছে? আরে এতে আপত্তির কি আছে? এ তো বড় সুখের কথা। এই কথা যদি আপনি আগে বলতেন তাহলে এতদিনে শাদী হয়ে যেত। সৌভাগ্য আমার যে আপনার মতো সুলতানের হাতে আমি আমার মেয়েকে তুলে দিচ্ছি। মেয়েটারও ভাগ্য কম নয়, ওয়াকাকের মতো দেশের রানী হবে সে। ভাবা যায়? শাদিটা বেশ ধুমধাম করেই মেটে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় না। ওয়াকাক সম্রাটের দেশে ফিরতে একটু বাধা হয়েই যা, তাও তেমন কিছু নয়। সম্রাট জিনজিন মুখে যাই বলুক না কেন, ওয়াকাক সম্রাটের সঙ্গে করা ব্যবহারে মনে মনে বেশ লজ্জিত ছিল। তাই সে মেয়ে জামাইকে কিছুতেই ছাড়তে চায় না। বেশ কিছুদিন জামাইকে জামাই আদর করে খাইয়ে দাইয়ে তোয়াজ করে বেশ নধর কান্তি বানিয়ে তবে বিদায় দেয়।
জিন রাজ্যের উড়ন্ত ঘোড়ায় চড়ে সুলতান আর তার বেগম ফেরে ওয়াকাক। ততদিনে কেটে গেছে পাক্কা 2 মাস। ফেরার সময় ওয়াকাক সুলতান আসামুর সেই 2 বাঁদিকেও সঙ্গে করে নিয়ে ফেরে। বেগম ফিরকনের সেবায় বহাল করা হয় তাদের। ওয়াকাকে শুরু হয় উৎসব। একে তাদের প্রিয় সুলতান ফিরে এসেছে, সুলতান ছাড়া শাসনের অভাবে দেশটা উচ্ছন্নে যেতে বসেছিল। ওয়াকাকবাসী চিন্তিত হয়ে পড়েছিল। বিদেশি সওদাগরগুলো গায়ের জোরে বেশি বেশি খনিজ আর মণিমুক্ত নিয়ে যাচ্ছিল, দাম মেটাচ্ছিল না ঠিক মতো। এবার আবার সবগুলোকে ঢিট করে ছাড়বে সুলতান। তার উপর সুলতান আবার শাদি করে নতুন বেগম নিয়ে এসেছে। সারা ওয়াকাকে খুশির বান ডাকে। দেশ বিদেশ থেকে সুলতানের শাদির শুভেচ্ছা জানিয়ে নজরানা আসতে থাকে। ভূমধ্য সাগরের দ্বীপ সাইপ্রাস থেকে নানা নজরানার সঙ্গে 7 হাবজিকে পাঠানো হয়। সাইপ্রাসের সম্রাট চিঠিতে লেখে যে এই হাবজিগুলো নাকি তার ব্যক্তিগত রক্ষী, খুব বিশ্বাসী। ওয়াকাক সুলতান যদি ঠিক মনে করে তবে এদের বেগমের সুরক্ষার জন্য বহাল করা যেতে পারে। এদের নজর এড়িয়ে একটা মাছিও গলে ঢুকতে পারবে না বেগমের ঘরে। কিন্তু প্রহরী কেন উপহারে? কারণ একটাই, ওয়াকাক সুলতান নিজে তো শাহজাদি ফিরকনের ঘরে গোপনে ঢুকেছিল। এমন অঘটন যেন আর না কেউ ঘটিয়ে ফেলে। রসিকতা মন্দ নয়, ভালো লিখেছে বন্ধু। তাহলে বেশ, সে যা চায় তাই বরং হোক। শোনো, তোমরা 7 জন আমার বেগমের মহল পাহারা দেবে দিন রাত। একটা মাছিও যেন গলতে না পারে। দাম্পত্য জীবনের সবচেয়ে বড় ভুল এটাই করে ফেলে ওয়াকাক সুলতান আসামুর। বন্ধুর কথায় হাবসিদের বেগমের সুরক্ষায় বহাল করে। হতে পারে তারা সাইপ্রাস সুলতানের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করেনি, কিন্তু ওয়াকাক সুলতানের ক্ষেত্রে তারা তেমনটা করে না। বিশ্বাসভঙ্গ করে সুলতানের। নিযুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই বেগম ফিরকনের মন জিতে নেয় তারা। অমন পেশিবহুল বিশাল দৈত্যের মতো নিকষ কালো দেহগুলোর জন্য দিওয়ানা হয়ে পড়ে বেগম। ওয়াকাক সুলতান দেখেন দিনে দিনে বেগম কেমন যেন শুকিয়ে যাচ্ছে, তার সে জৌলুস যেন হারিয়ে যাচ্ছে কোথাও। তোমার কি কোনো কষ্ট হচ্ছে এখানে বেগম? কষ্ট? কই না তো। কেন বলুন তো, যাব না। তাহলে দিন দিন এমন শুকিয়ে যাচ্ছ কেন? কোনো সুখবর নাকি? সুখবর? কি সুখবর? ওয়াকাক সুলতান আসামুর শুনেছে যে মেয়েদের পেটে বাচ্চা এলে শরীরটা নাকি একটু ঝরে যায়, তখন তাদের মধ্যে নানা রকম বিকার তৈরি হয়। সম্রাট ভালো করে তার বেগমের মুখটা দেখে, লক্ষ্য করে চোখের কোলে কালি পড়েছে বেগমের, গাল দুটো কেমন শুকনো, ঠোঁট দুটো যেন ঝরা গোলাপের পাপড়ির মতো শুষ্ক। হঠাৎ এক স্বর্গীয় আনন্দে ভরে ওঠে সুলতানের মন। সে কি তাহলে বাবা হচ্ছে? তাহলে তো হাকিমকে এক্ষুনি খবর দিতে হয়। কিন্তু আবার ভয়ও হয় সুলতানের। হাকিম যদি অন্য কিছু বলে তাহলে যে পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে। কিন্তু তাই বলে তো আর বসে থাকলে চলবে না, হাকিমকে তো ডাকতেই হবে। এসপার ওসপার যাই হোক না কেন জানতে হবে তাকে। সুতরাং দুরু দুরু বুক শক্ত করে হাকিমকে তলব করে সুলতান। হাকিম এসে পরীক্ষা করে জানায়, না হুজুর, বেগম সাহেব আর তেমন কোনো রোগ বালাই কিছুই দেখলাম না। তুমি ঠিক করে দেখেছো তো হাকিম? ঠিক বলছো তুমি? আজ্ঞে হুজুর। সম্রাট লজ্জায় আর বাকিটা ভাঙিয়ে বলে না হাকিমকে। হাকিম তার এত পেয়ারের মানুষ নয় যে তার সঙ্গে এমন গুপ্ত কথা আলোচনা করা যায়। তবে মনে মনে একটু মুষড়ে পড়ে সুলতান আসামুর। গলার হীরার হাতটা হাকিমকে শিনাম দেবে ভেবেছিল। মাথা নামিয়ে গলায় ঝোলা হাতটা একবার দেখে সে দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে হাকিম, তুমি আসতে পারো। ওয়াকাক সুলতানের দেশের কাজে মন উঠে যায়।
চিন্তা বাড়ে। তাহলে কি তার বেগম কোনোদিনও মা হতে পারবে না? কোনো কাসুরি তো সুলতান বাকি রাখছে না। তবুও কেন এতদিন লাগছে সুখবরটা আসতে? কবে আসবে এই দেশের শাহজাদা বা শাহজাদি? কবে তাকে কোলে তুলে চুমু খাবে সুলতান? এমনই নানা ভাবনায় সুলতান মনে মনে বিচলিত হয়ে ওঠে। সুলতানের কাজ তার কাছে যেন বিরক্তির বিষয় হয়ে দাঁড়ায়। একদিন বিরক্ত হয়ে ভর দুপুরেই দরবার ছেড়ে বেরিয়ে যায় সুলতান। সোজা পৌঁছে যায় বেগমের ঘরে। লক্ষ্য করে না যে 7টি হাবজি রক্ষী তাদের জায়গায় মোতায়েন নেই, এবং ঘরে ঢুকেই চমকে ওঠে সুলতান। দেখে 7টা হাবজি 7টা হিংস্র হাইনার মতো ছেঁকে ধরেছে তার পেয়ারের বেগমকে, আর তার পেয়ারের বেগম দিব্যি সুখ উপভোগ করছে। হাবজিগুলোকে আরও হিংস্র হতে প্ররোচিত করছে বেগম। সুলতানের আর হিতাহিত জ্ঞান থাকে না। বেগমের শরীর দিন দিন খারাপ হওয়ার কারণ স্পষ্ট হয় চোখের সামনে। সকাল হয়ে গেল? সে তো ঠিক এই সময় হয় হুজুর। হ্যাঁ আপা, ঠিক যখন কাহানিটা জমে যায় তখনই হয়। ঠিক বলেছ দুনিয়াজাদ। আমি কি করে বলি বলুন তো হুজুর? দিন রাত যে আমার হাতে নেই। যদি থাকতো তাহলে কি আর কাহানি শোনাতে হতো আমাকে? রাতটাকেই আটকে রেখে দিতাম। হ্যাঁ, মানছি দিন রাত তোমার হাতে নয়, কিন্তু কাহানিটা তো তোমার হাতে। গোস্তাকি মাফ হুজুর, সেটাও আসলে আমার হাতে নয়। মানতে পারছি না বেগম। কমসে কম এটুকু তো বলে শেষ করতে পারতে যে ওয়াকাক সুলতান কি করলো শেষে। এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি হুজুর। আজ অন্তত আপনি আমাকে দোষ দিতে পারবেন না। বলে দিয়েছ? কোথায়? বারে বলিনি? বলেছি তো। বন্দি বেগম ফিরকুনকে এনে দাঁড় করানো হয় দরবারের মাঝে। আর হাসবিগুলোর? ওদের একটা তো শাহজাদি মুরার পালঙ্কের তলায়। আর বাকি 6টা? সেগুলোর সন্ধান দেব আজ রাতে। তার মানে হাসবিগুলোকে ছেড়ে দেয় ওয়াকাক সুলতান? কোনো স্বামী কি তাই করতে পারে হুজুর? নিজের বিবিকে পরপুরুষে ভোগ করছে দেখেও ছেড়ে দিতে পারে কখনো? তাহলে আজ রাত পর্যন্ত ইন্তজার করুন হুজুর। কথা দিচ্ছি, দরবারে বসে ভাবতে হবে না আপনাকে। কাজকর্মে দিনটা কাটিয়ে দিন, রাতে সব বলে দেব। অগত্যা আমাদেরও এবার কাজকর্মে সময় কাটানো ছাড়া আর উপায় নেই। বেগম যখন বলবেন আবার তখন না হয় শোনা যাবে পরের পর্ব। এই পর্বের এখানেই ইতি। ফিরে আসছি পর্ব 26-এ আপনাদের জন্য আরব্য রজনীর আরও কিছু মণিমুক্ত নিয়ে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শাহরাজাদ, সাঁজবাতি দাস, হীরা, সায়ন্তন ঘোষ, উজির, ফরা, অর্ঘ্যমাল্য মাইতি, সম্রাট, শেখর, বৃদ্ধা, সঙ্গীতা গাঙ্গুলি, তৃণাঞ্জনা দাস, ফেরকন, অধ্যায় সাহা, জেন, রামস্বরূপ গাঙ্গুলি, জেন জেন, মলয় দেবনাথ, নাট্যরূপ, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা, শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ, সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ, সব্যসাচী মুখার্জি, পরিচালনা, শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা, ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা, প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।